হ্যালো এভরিওয়ান, আমার অ্যালগরিদম কোর্সের আজকের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের লেকচারের টপিক ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম নিয়ে আজকে ডিসকাস করব। এবং সেক্ষেত্রে আমার প্রথমেই আমাকে জানতে হবে ডাইনামিক প্রোগ্রামিং কি, ডাইনামিক প্রোগ্রামিং এর কয়টি স্টেপ এবং সেই স্টেপগুলো কি কি, ডাইনামিক প্রোগ্রামিং এর এলিমেন্টস গুলো কি কি, এছাড়াও লংগেস্ট কমন সাবসিকুয়েন্স অ্যালগরিদম নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো শুরু করা যাক। শুরুতেই জানতে হবে হোয়াট ইজ ডাইনামিক প্রোগ্রামিং। Here, the programming word refers to a tabular method with a series of choice, not coding. তার মানে এখানে প্রোগ্রামিং ওয়ার্ড দিয়ে কিন্তু কোনো রকমের কোনো কোডিং বোঝাচ্ছে না। এখানে আলটিমেটলি প্রোগ্রামিং ওয়ার্ডটা একটা টেবুলার মেথডকে ইন্ডিকেট করছে। একটা টেবিলের মাধ্যমে আমার কিন্তু যে প্রবলেমটা আমার অ্যারাইজ হবে সেটাকে টেবিলের মাধ্যমে সলভ করতে হবে, এবং যে প্রবলেমটা সলভ করতে হবে সেটার এগেইনস্টে কিছু সাব প্রবলেম তৈরি হবে। সেই সাব প্রবলেম গুলোকে কম্বাইন করে বা একত্রিত করে আমার আলটিমেটলি একটা ফাইনাল রেজাল্ট বা প্রবলেমের সলিউশন বের করে নিয়ে আসতে হবে। এবং এই সলিউশনটা বের করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু সেট অফ চয়েসেস হবে, কিছু চয়েসেস তৈরি হবে বা অপশন তৈরি হবে। যেই চয়েসেসটা আমরা সিলেক্ট করব সেটার এগেইনস্টে একই রকমের সাব প্রবলেম বারবার রিপিটেডলি ফ্রিকোয়েন্টলি কিন্তু অ্যারাইজ হতে থাকবে। এবং যখনই আমরা চয়েসেস এর ভিত্তিতে কোনো একটা ভ্যালু আমরা বা সলিউশন বের করব, সাব প্রবলেমের ভ্যালু বের করব, সেই ভ্যালুটাকে কিন্তু স্টোর করে রাখতে হবে যাতে কিনা পরবর্তীতে এটা রিউজ করা যায়। কারণ যেই রেজাল্টটা আগে বের করা হবে সেটার এগেইনস্টে কিন্তু পরবর্তী যে সাব প্রবলেম গুলো আসবে সেগুলো আমাদের আগের রেজাল্ট গুলো থেকে ভ্যালু নিয়ে কিন্তু কাজ করবে। অবশ্যই সাব প্রবলেম গুলো যে সলিউশন সেগুলো কিন্তু পূর্বে স্টোর করে রাখতে হবে। আমাদের যে ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ ছিল, তার মানে কুইক শর্ট মার্জ শর্ট অ্যালগরিদম যে অ্যাপ্রোচটা ফলো করে, ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ, প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করবে, দেন ওগুলোকে কম্বাইন করবে, কনভার্ট করবে, সলিউশন করবে। সেই ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচে কিন্তু আলটিমেটলি আমরা একটু রিকল করি সেগুলোর ধাপগুলো কি ছিল। ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচে কিন্তু যেই প্রবলেম থাকতো সেই প্রবলেমটাকে কিন্তু সাব প্রবলেমে ভাগ করা হতো। এখানেও কিন্তু সাব প্রবলেমে ভাগ করা হবে, বাট ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচে যে সাব প্রবলেম গুলো ছিল সেগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল। মানে হলো একটা আরেকটার সাথে কোনো কানেক্টিভিটি ছিল না, প্রত্যেকের সলিউশন গুলো আলাদা আলাদা করে হতো, এবং একজনের ভ্যালু থেকে আসলে আরেকজনের ভ্যালু কোনো কানেকশন ছিল না। দ্যাট মিনস ওভারঅল বলা যায় ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচে সাব প্রবলেম যেগুলো ক্রিয়েট হতো সেগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ছিল। বাট ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি কিন্তু বলে এসেছি যে এখানে যে সাব প্রবলেম গুলো হবে সেগুলোকে সাব প্রবলেমের সলিউশন গুলোকে স্টোর করে রাখতে হবে, কারণ পরবর্তীতে এগুলোকে আবার রিউজ করা হবে। যেহেতু আগের ভ্যালুকে আবার রিউজ করার দরকার হয়, সুতরাং এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সাব প্রবলেম না, এরা একে অপরের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। এক্ষেত্রে কিন্তু ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ এবং ডাইনামিক প্রোগ্রামিং কিন্তু একে অপরের থেকে পার্থক্য তৈরি করছে। এছাড়াও ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচে কিন্তু সাব প্রবলেম গুলো রিকার্সিভলি সলভ হতে থাকে। তার মানে হলো নিজেই নিজেকে বারবার কল করে প্রবলেমটা সলভ করতে থাকে। কিন্তু এক্ষেত্রে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের চয়েস নিতে হয় যে এটা করব নাকি এটা করব, যেটার প্রবলেম সলভ করব সেটার এগেইনস্টে আমাদের কাজ করতে হয়, তো অটোমেটিক্যালি কিন্তু হয়ে যায় না। এছাড়া ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচে সলিউশন গুলোকে কম্বাইন করতে হতো। কম্বাইনের যে ইস্যুটা ছিল ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে এবং ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচের কম্বাইনিং কিন্তু সেম না, কারণ ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যাপ্রোচের ক্ষেত্রে যে কম্বিনেশনটা সেটা অবশ্যই পুরো রেজাল্টটা বের করার পরে সেখান থেকে একটা সিকোয়েন্স অথবা কন্ডিশন ফলো করে আমাদেরকে রেজাল্টটা বের করে নিয়ে আসতে হয়, যেটা আলটিমেটলি ডিভাইড এন্ড কনকোয়ারে করতে হয় না। সো হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ এন্ড ডাইনামিক প্রোগ্রামিং। যেহেতু আমি আগেই বললাম যে ডিভাইড এন্ড ডাইনামিক প্রোগ্রামিং কিন্তু অ্যাপ্লিকেবল, যেহেতু এটা ডিপেন্ডেন্ট প্রবলেম, সো যেসব সাব প্রবলেম ইন্ডিপেন্ডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্লিকেবল হয় না। যেই প্রবলেম গুলোর ক্ষেত্রে পূর্বের রেজাল্ট বা আগের রেজাল্ট গুলো দরকার হতে পারে বা আগের যে সাব প্রবলেম গুলো ছিল সেগুলো দরকার হয়, সেই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু ডাইনামিক প্রোগ্রামিংটা অ্যাপ্লিকেবল হয়। তো কারণ কি, এর পেছনে কারণ হচ্ছে কারণ একটা সাব প্রবলেম থেকে আরেকটা সাব প্রবলেম আসে। তো যে ক্ষেত্রে প্রবলেম গুলো ইন্ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে ডাইনামিক প্রোগ্রামিং এর আসলে কোনো দরকার নেই। যে ক্ষেত্রে একটার সাথে আরেকটা রেলিভেন্সি থাকবে ওই ক্ষেত্রগুলোতে কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং ইউজ হবে।
এবং ডাইনামিক প্রোগ্রামিং কাজ করার সময় প্রত্যেকটা সাব প্রবলেমকে সলভ করবেন একবার একবার করে সলভ করার পরে সেই রেজাল্টটাকে স্টোর করে রাখবেন, যাতে পরবর্তীতে এটাকে যদি আবার দরকার পড়ে তখন সেটাকে আবার ইউজ করা যায়। এবং আলটিমেটলি প্রত্যেকটা প্রবলেম ডাইনামিক প্রোগ্রামিং এর যখন আমরা এক্সাম্পল দেখবো তখন দেখবো যে প্রত্যেকটা প্রবলেমই সাব প্রবলেম আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাব প্রবলেম সবগুলো সাব প্রবলেমের সাথে আসলে জড়িত, কোনো না কোনো ভাবে জড়িত। কারণ একটা যেহেতু আরেকটা থেকে অ্যারাইজ হচ্ছে, সুতরাং এরকম করে আগাতে আগাতে প্রত্যেকটার সাথে ডিপেন্ডেন্ট হয়ে যায়, যেটা কিন্তু ডিভাইড অ্যান্ড কনকর অ্যাপ্রোচে ছিল না। এবং এছাড়াও ডিভাইড অ্যান্ড কনকর অ্যাপ্রোচ কিন্তু প্রয়োজনের থেকে বেশি কাজ করতো, কারণ প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি প্রবলেম সলভ করে সেটাকে সমাধান করে আবার সেটাকে কম্বাইন করা। সো এটা সচরাচর এটা হলো বেশি কাজ করে কম্পেয়ারিং টু ডাইনামিক প্রোগ্রামিং। এবার আসি ডাইনামিক প্রোগ্রামিং এর স্টেপ কয়টি। ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ দিয়ে যে কোনো প্রবলেমকে সলভ করার ক্ষেত্রে 4টি স্টেপ অ্যারাইজ হয়। তো প্রথম স্টেপটি হলো যেটা করতে হয়, প্রথমেই আমার যে সলিউশনটা আমরা বের করবো সেটার জন্য একটি স্ট্রাকচার তৈরি করতে হয়, স্ট্রাকচার গঠন করতে হয় যে আসলে আমার টেবিলটা কিরকম হবে দেখতে, টেবিলটার সাইজ কত হবে, এরকম করে স্ট্রাকচারটাকে আগে তৈরি করতে হয়। ক্যারেক্টারাইজ দ্য স্ট্রাকচার অফ এন অপটিমাল সলিউশন। সেকেন্ড হচ্ছে রিকার্সিভলি ডিফাইন দ্য ভ্যালু অফ এন অপটিমাল সলিউশন। যখন স্ট্রাকচার গঠন হয়ে যাবে তখন রিকার্সিভলি বা রিপিটেডলি যাতে একই সাব প্রবলেম বারবার অ্যারাইজ হয়, রিকার্সিভলি প্রত্যেকটা টেবিলের যে কন্টেন্ট সেই কন্টেন্ট গুলোকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে, কারণ টেবিল তো ইনিশিয়ালি ফাঁকা থাকবে এবং সেই টেবিলের ভ্যালু গুলোকেই ডিফাইন করতে হবে বা বের করতে হবে। এরপরে আসি থার্ড স্টেপে। থার্ড স্টেপ হলো compute the value of an optimal solution in a bottom up fashion। যখন টেবিলের সবগুলো ভ্যালু বের হয়ে যাবে তখনও কিন্তু আলটিমেটলি রেজাল্টটা বের হয়নি, এখন শুধুমাত্র টেবিলের স্ট্রাকচার তৈরি হলো, টেবিলের ভ্যালু তৈরি হলো, ভ্যালুগুলো বের করলাম। এখন এই রেজাল্টটাকে বের করার জন্য আমাদের যেটা করতে হবে বটম আপ ফ্যাশন, বা বটম আপ ফ্যাশন হলো নিচের থেকে উপরের দিকে একটা কন্ডিশন ফলো করে, যে কন্ডিশনটা আমাদের গিভেন থাকবে বা আমাদের প্রবলেম অনুযায়ী আসলে এটা ডিপেন্ড করবে যে কিভাবে আমার কি সলিউশন দরকার, সেই অনুযায়ী বটম আপ ফ্যাশন অনুযায়ী বা নিচে থেকে উপরের দিকে কন্ডিশনকে ফলো করে আমার সলিউশনটাকে বের করে নিয়ে আসতে হবে। এবং এট লাস্টে কনস্ট্রাক্ট অ্যান অপটিমাল সলিউশন ফ্রম কম্পিউটেড ইনফরমেশন। এই যে বটম আপ ফ্যাশন নিচ থেকে উপরের দিকে একটা সিকোয়েন্স ফলো করে আমরা গেলাম, যাওয়ার পর নিশ্চয়ই একটা রেজাল্ট আমাদের তৈরি হলো, সেই ইনফরমেশন আমরা পেলাম, সেই ইনফরমেশন গুলো দিয়ে আলটিমেটলি ফাইনাল সলিউশনকে আমাদের তৈরি করতে হবে। তো এটাই ছিল আমাদের ডাইনামিক প্রোগ্রামিং 4টা স্টেপ। আমরা যখন এটার এক্সাম্পল দেখবো সেই এক্সাম্পল দেখার সময় 4টা স্টেপ আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি ডাইনামিক প্রোগ্রামিং এর এক্সাম্পল বা ডাইনামিক প্রোগ্রামিং কে ফলো করে মেইনলি যে খুব কমন একটা এক্সাম্পল আছে সেটা হলো অ্যালগরিদম আছে, লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বা এলসিএস অ্যালগরিদম বলা হয়েছে। তো আমাদের এই এলসিএস টা আসলে কোথায় কাজ করে, যদি খুব কমনলি বলতে চাই তাহলে ডিএনএ স্ট্রিং যেগুলো থাকে, যখন কোনো ডিএনএ স্ট্রিং বা ডিএনএ প্যাটার্ন গুলোকে আমাদের কম্পারিজন করার দরকার পড়ে বা ম্যাচিং করার দরকার পড়ে, তখন অনেক ক্ষেত্রে ডিএনএ ম্যাচিং মানে হলো সব থেকে কমন যে ফ্যাক্টর গুলো সেগুলোকে বের করতে হবে, কমন সিকোয়েন্স বের করতে হবে। এই ধরনের সিচুয়েশন গুলোতে কিন্তু লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কাজ করে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যেখানে এক্স এর মধ্যে প্রায় একটি সিকোয়েন্স আছে, ডিএনএ স্ট্রিং আছে, এবং ওয়াই এর মধ্যে আরেকটি স্ট্রিং আছে। তো লংগেস্ট কমন সাবসিকোয়েন্স দিয়ে সব থেকে কমনলি ম্যাচিং যেটা সেটা কিন্তু আলটিমেটলি আমরা এখানে গ্রিন কালার দিয়ে দেখতে পাচ্ছি বিসিবিএ, এটা কমন প্লাস হচ্ছে সিকোয়েন্সও সেম। তো এটা আমাদের মৌখিক, এটা যদি আমাদের ব্রুট ফোর্স অ্যালগরিদম দিয়ে কম্পেয়ার করে বের করা হয়, ব্রুট ফোর্স অ্যালগরিদম কি করে, এইটা দিয়ে শুরু করবে, এটা দিয়ে এইটার একটা স্ট্রিং দিয়ে আরেকটা স্ট্রিং এর প্রত্যেকটাকে কম্পেয়ার করবে, এভাবে করে আবার এতটুকু দিয়ে এতটুকু প্রত্যেকটা স্ট্রিং কে কম্পেয়ার করবে। এরকম করে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা সাবসিকোয়েন্সের প্রত্যেকটা সিম্বল দিয়ে যখন আমার কম্পেয়ার করা লাগবে তখন কিন্তু এটা অনেক ঝামেলাযুক্ত একটা ব্যাপার হয়ে যাবে। এটা কিন্তু একটা ছোট এক্সাম্পল, তারপরেও কিন্তু যদি আমরা কম্পেয়ার করার চেষ্টা করি, যাচ্ছি শুরুতে এ দিয়ে আমরা এক্স এর যে স্ট্রিং আছে সেই এক্স এর সিম্বল গুলোকে কম্পেয়ার করি, কোথায় এ আছে, আচ্ছা এ এখানে আছে। এরপরে আবার শুরু করবো হচ্ছে এবি কোথায় কোথায় আছে, তাহলে এবি আমি এখান থেকে ম্যাচ করা শুরু করবো। ও আচ্ছা এখানে তাহলে এটা এ না, এটা এবি না, এটা এবি না, তাহলে এখানে এসে আমরা এবি পাচ্ছি।
এরকম করে প্রত্যেকটা এক্স এর প্রত্যেকটা সিম্বল দিয়ে ওয়াই এর প্রত্যেকটা সিম্বলকে কম্পেয়ার করে কিন্তু আলটিমেটলি এটা সংখ্যা বা কাজের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়। এই প্রবলেমটা কিন্তু সলভ করা যায় লংগেস্ট কমন সাবসিকুয়েন্স অ্যালগরিদম। লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বের করার ক্ষেত্রে যেটা আগেই বললাম যে ব্রুট ফোর্স অ্যালগরিদম দিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে আমার এক্স এর যে স্ট্রিং ছিল ডিএনএ স্ট্রিং ছিল তার লেন্থকে যদি আমরা এম ধরে নিই এবং ওয়াই এর যে স্ট্রিং ছিল সেটাকে যদি আমরা এম ধরে নিই সেক্ষেত্রে কিন্তু আমরা 2m সাবসিকুয়েন্স পাবো। এক্স এর 2m সাবসিকুয়েন্স যদি আমরা উই মাস্ট কম্পেয়ার ইচ উইথ ওয়াই, তার মানে হলো আমাদের যদি এক্স এর লেন্থ এম হয় ওয়াই এর লেন্থ এন হয় সেক্ষেত্রে এক্স এর প্রত্যেকটা সিম্বল দিয়ে ওয়াই এর প্রত্যেকটা সিম্বলকে যদি কম্পারিজন করি তাহলে ব্রুট ফোর্স অ্যালগরিদমের ক্ষেত্রে এটা রানিং টার্ম কিন্তু হবে m ইনটু 2m। সেম আমার যে আগের এক্সাম্পলটা ছিল ওটাতে এক্স এর লেন্থ ছিল 7 এবং ওয়াই এর লেন্থ ছিল 5, তাহলে সেক্ষেত্রে আমার ব্রুট ফোর্স অ্যালগরিদমের রান টাইম কত হবে 5 ইনটু 2m। সো ক্যালকুলেট দ্য ভ্যালু, ইটস আ হিউজ ভ্যালু। এছাড়াও যদি স্ট্রিং এর যে লেন্থ সেটা যদি আরো বড় হয়, সে এক্স এর স্ট্রিং হচ্ছে 50 ওয়াই এর স্ট্রিং হচ্ছে সে 35, তাহলে চিন্তা করেন 35 ইনটু 2m50 কি পরিমাণ কম্পারিজন আপনাদেরকে করতে হবে বা কি পরিমাণ রান টাইম এর জন্য লাগতে পারে। তো এটা কিন্তু অনেক লেন্দি একটা অ্যালগরিদম হবে যদি ব্রুট ফোর্স অ্যালগরিদম ইউজ করা হয়। বাট যদি আমরা এলসিএস ইউজ করি এলসিএস কিন্তু আলটিমেটলি এই প্রবলেমটাকে অনেকখানি কমে নিয়ে আসে, অনেকখানি কমে নিয়ে আসে। এটা কিভাবে? তো এলসিএস অ্যালগরিদম কিভাবে কাজ করে এটার জন্য শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের যে স্ট্রিং গুলো গিভেন দেওয়া থাকবে ডিএনএ স্ট্রিং দেওয়া থাকবে এক্স এবং ওয়াই, সেই এক্স এবং ওয়াই এর মধ্যে প্রথমেই হলো তাদের লেন্থ গুলো বের করতে হবে। স্ট্রিং এর লেন্থ কত, স্ট্রিং এর লেন্থ গুলোকে আমাদের ধরে নিতে হবে বা দেখতে হবে যে আসলে কত, এবং সেক্ষেত্রে আমরা প্রথমেই এক্স এর জন্য একটা প্রিফিক্স ইউজ করব ওয়াই এর জন্য একটা প্রিফিক্স ইউজ করব। এখানে আমার গিভেন এক্সাম্পলের জন্য আই এবং জে ইউজ করা হয়েছে। আই ইউজ করা হয়েছে এক্স এর জন্য, ওয়াই ইউজ করা হয়েছে জে ইউজ করা হয়েছে ওয়াই এর জন্য। এবং এরপরে যেটা করতে হবে আমার এক্স এবং ওয়াই এর যে লেন্থ সেটাকে আমার একটা অ্যারের মধ্যে রাখতে হবে। দেখতে হবে যে এক্স অফ আই এর লেন্থ কত ওয়াই অফ জে এর লেন্থ কত, এবং সেটা অবশ্যই ডিপেন্ড করবে আমার গিভেন সিকোয়েন্সের উপরে। আমরা একটু পরে এক্সাম্পলে যখন যাব তখন এটা দেখতে পাবো। এবং যখন লেন্থটা বের করা হয়ে যাবে সেই লেন্থটাকে আমরা এখানে এম এবং এন হিসেবে যদি ধরে নিই যে এক্স এর লেন্থ এম ওয়াই এর লেন্থ হলো এন, এক্ষেত্রে আমাদের প্রথম ধাপ হলো লেন্থ আগে বের করতে হবে। এরপরে লেন্থ বের করার পরে যখন লেন্থ বের হয়ে যাবে তখন আমাদের টেবিলটাকে গঠন করতে হবে, কারণ লেন্থের উপরে আলটিমেটলি টেবিলটা ডিপেন্ড করবে। টেবিল যদি হয় লেন্থ যদি হয় 4 এবং 5, সে এম এর মান 4 এন এর মান 5, তাহলে টেবিলটা হবে 4 ইনটু 5, তার মানে হলো কত 4:5 এর একটা টেবিল যদি আমরা বলি 4/5, যেখানে 4টা কলাম থাকবে 5টা রো থাকবে এরকম। বা আমরা অল্টারনেটলি বলতে পারি 4/5 যদি হয় তাহলে রো থাকবে 4টা কলাম থাকবে 5টা। নরমালি রো এবং কলাম দিয়ে যেহেতু আইডেন্টিফাই করা হয় শুরুতে রো তারপরে কলাম, তো যদি 4 ইনটু 5 হয় তাহলে 4টা কলাম 5টা, সরি আই রিপিট 4টা রো 5টা কলাম। এবং সেক্ষেত্রে আমাদের প্রথমে যখন টেবিলের ভ্যালুটা আমরা বের করে ফেলবো তার জন্য লেন্থ আগে বের করলাম। লেন্থ বের করার পরে অবশ্যই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো ইনিশিয়ালাইজেশন করতে হবে। এলসিএস অ্যালগরিদমের এক্সাম্পল দিয়ে আমি আরেকটি লেকচার প্রোভাইড করব। তো এক্ষেত্রে এখন আমরা দেখবো এলসিএস অ্যালগরিদমের রান টাইমটা কত। ব্রুট ফোর্স অ্যালগরিদমের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে n ইনটু টু দি পাওয়ার m, এবং এক্ষেত্রে যেহেতু আমাদের লেন্থ এলসিএস অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের লেন্থ দরকার হয় x এবং y, যেটাকে আমরা m এবং n ধরে নিয়েছিলাম, এবং যেহেতু এটা একটি ম্যাট্রিক্স বা টেবিলের মাধ্যমে কাজ করে সো এটা রান টাইম কিন্তু m/n, এবং এটা অবশ্যই কনস্ট্যান্ট টাইম m এবং n এর উপরে। m এবং n এর মান যা হবে সেই অনুযায়ী কিন্তু আমার রান টাইম হবে। m এর মান যদি 4 হয় n এর মান 5 হয় তাহলে কিন্তু আমার রান টাইম হবে 4 ইনটু 5, তার মানে হলো 20। আর এটাই যদি ব্রুট ফোর্স অ্যালগরিদমের ক্ষেত্রে হয় তাহলে 4 ইনটু 2 টু দি পাওয়ার 5। সো বুঝতেই পারছি যে আসলে ব্রুট ফোর্স অ্যালগরিদমের থেকে এলসিএস অ্যালগরিদমটা কিন্তু রান টাইম যথেষ্ট পরিমাণে কম এবং খুব ইজিলি বের করা যায়, কনস্ট্রাক্ট করা যায়, প্লাস হলো আমার সময়টাও কিন্তু কম লাগে।
এবার আসি এলিমেন্টস অফ ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং আসলে কি কি ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় সেটা শুরুতেই আমি একবার বলেছিলাম। তো ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা দরকার হয় সেটা হলো সাবস্ট্রাকচার। একটা স্ট্রাকচার থেকে সাবস্ট্রাকচার তৈরি হয়। একটা পুরো প্রবলেমের এগেইনস্টে কিন্তু যেহেতু প্রবলেম থেকে সাব প্রবলেম তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমার একটা স্ট্রাকচারের ভিতরে অনেকগুলো সাবস্ট্রাকচার থাকে। A optimal solution to the problem contains within a optimal solution to sub problem. তার মানে হলো একটা প্রবলেম থেকে আরেকটা প্রবলেম অ্যারাইজ হয়, একটা প্রবলেমের সাথে আরেকটা প্রবলেম কানেক্টেড, অটোমেটিক্যালি একটা স্ট্রাকচারের ভিতরেও কিন্তু ওভারঅল একটি অটোমেটিক্যালি অনেকগুলো সাবস্ট্রাকচার তৈরি হয়। এবং সেকেন্ড যে এলিমেন্ট সেটা হলো ওভারল্যাপিং সাব প্রবলেম। তার মানে হলো দ্য স্পেস অফ সাব প্রবলেম মাস্ট বি স্মল, দ্য সেম সাব প্রবলেম আর এনকাউন্টার ওভার এন্ড ওভার अगेन। সেম সাব প্রবলেম যেমন বলেছিলাম যে ম্যাচিং আর মিসম্যাচ, একই প্রবলেম কিন্তু হয় ম্যাচিং হবে না মিসম্যাচিং হবে, যে কোনো একটা কিন্তু হবেই। সো প্রবলেম কিন্তু প্রবলেমের নেচার কিন্তু সেম, সেম নেচারের প্রবলেম কিন্তু বারবার 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 তৈরি হচ্ছে। এবং অবশ্যই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাব প্রবলেম গুলো যাতে ছোট হয়, খুব বেশি বড় লেন্থের জন্য কিন্তু আবার এটা খুব বেশি ইফেক্টিভ হবে না। তো এই দুটি হলো ডাইনামিক প্রোগ্রামিং এলিমেন্ট, একটা হচ্ছে অপটিমাল সাবসেক্টর, একটা হচ্ছে ওভারল্যাপিং সাব প্রবলেম। এবার যদি ডাইনামিক প্রোগ্রামিং একটু রিভিউ বলি, ডাইনামিক প্রোগ্রামিং বা ডিপি ওয়ান কাইন্ড অফ মেথড বা টেবুলার মেথড, যেটা কিনা যে কোনো স্পেসিফিক কিছু সার্টেন কাইন্ড অফ প্রবলেমকে সলভ করার কাজে ইউজ হয়, এবং সেই প্রবলেমগুলো অবশ্যই ডিপেন্ডেন্ট হতে হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট না। একটার উপরে আরেকটার যদি ডিপেন্ডেন্সি থাকে সেক্ষেত্রে কিন্তু ডাইনামিক প্রোগ্রামিংটা অ্যাপ্লিকেবল হয়, এবং একটা সলিউশন থেকে কিন্তু আরেকটা সলিউশন বের হয়। সো তার মানে একটা সাব প্রবলেম থেকে আরেকটা সাব প্রবলেমের কানেক্টিভিটি থাকে। এবং সেক্ষেত্রে এই প্রবলেমটা যেহেতু সেম নেচারের প্রবলেম বারবার রিপিটেডলি তৈরি হয়, তার মানে সলিউশনটা কিন্তু সেম নেচারের হয়। তার মানে রিকার্সিভ ফর্মুলা ইউজ করে, এখানে একটা রিকার্সিভ ফর্মুলা দরকার হয় ওভারঅল প্রবলেমটাকে সলভ করার জন্য। আর আমরা সাব প্রবলেম গুলোকে যখন আমরা রিকার্সিভলি সলভ করব, শুরুতেই আমরা ছোট ছোট কেস নিয়ে সলভ করব, এবং সেই সলিউশন গুলোকে কিন্তু যেটা বলেছিলাম স্টোর করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে মেমোরিতে। কারণ যখন ওভারঅল আমরা প্রত্যেকটা প্রবলেমের সলিউশনকে স্টোর করে রাখবো, এট দি এন্ডে আমরা একটা কন্ডিশন ফলো করে কিন্তু পুরো প্রবলেমটা সলিউশনটা বের। Properties of a problem that can be solved with dynamic programming. This is just like elements of dynamic programming. Dynamic programming এর যে এলিমেন্টস গুলো আমি বলে এসেছিলাম ঠিক সেরকমই সিম্পল সাব প্রবলেম থাকে। অবশ্যই অরিজিনাল প্রবলেমটাকে ভেঙে ভেঙে ছোট ছোট সাব প্রবলেম কিন্তু তৈরি হয়, এবং সেগুলোর অবশ্যই স্ট্রাকচারটা সেম হয়। এছাড়া প্রত্যেকটা সাব প্রবলেমের একটা সলিউশনের সাথে আরেকটা সলিউশনের স্ট্রাকচার রেলিভেন্ট থাকে, একটার সাথে আরেকটার প্রবলেম সলভ করার সময় অবশ্যই রিলেটেড প্রবলেম থাকে, একই প্রবলেম বারবার রিপিটেডলি ক্রিয়েট হয়। এগুলোই হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর প্রপার্টিজ বলা যায়, বা ক্রাইটেরিয়া বলা যায়, বা প্রপার্টিজ যেটাই বলি না কেন। সাব প্রবলেম থাকবে, সেগুলো ডিপেন্ডেন্সি থাকবে, ভ্যালু গুলোকে স্টোর করে রাখতে হবে, প্রবলেম গুলো সেম নেচারের হবে বা সেম কাইন্ডের হবে, একই রকমের প্রবলেম, কাছাকাছি একই রকমের প্রবলেম। এবং এট লাস্টে যদি আমরা বলি, তাহলে ডাইনামিক প্রোগ্রামিং আসলে একটা ইউজফুল টেকনিক কিছু স্পেসিফিক কাইন্ডের প্রবলেম সলভ করার জন্য। সেক্ষেত্রে কিন্তু ব্রুট ফোর্স অ্যালগরিদমটা আসলে কাজের না, এটা কিন্তু আমরা দেখে ফেলছি। এবং এক্ষেত্রে রান টাইম, যদি ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম এবং ব্রুট ফোর্স অ্যালগরিদমের কম্পারিজন করি, অলরেডি আমরা জানি যে ডাইনামিক প্রোগ্রামিং এর রান টাইম হচ্ছে m ইনটু n, এবং ব্রুট ফোর্স এর হচ্ছে n ইনটু টু টু পাওয়ার n। সো আমরা ইজিলি কম্পেয়ার করতে পারি which one is better. And of course this is for solving special and certain kind of problem. কিছু স্পেসিফিক কিছু প্রবলেমের জন্য, সব প্রবলেমের জন্য কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং যায় না। অবশ্যই ডিপেন্ডেন্ট প্রবলেমগুলোর জন্য ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করতে হবে, সেক্ষেত্রে ব্রুট ফোর্সের থেকে ডাইনামিক প্রোগ্রামিং ফার বেটার। তো আজকের লেকচার এতটুকুই, এবং এলসিএস এর এক্সাম্পল নিয়ে আমি আরো একটি লেকচার প্রোভাইড করব, ওটি দেখে নেবেন। আশা করি এলসিএস এর যে লেন্থ অ্যালগরিদম সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।